দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন সিনহা, দুর্নীতির মামলায় 11 বছরের সাজা। ডিজেল ও সিএনজি চালিত গাড়ির সংখ্যা জানা নেই বিআরটি এর, নতুন ভাড়া আদায় করছে সবাই। করোনা চিকিৎসায় মলনুপিরাভির ক্যাপসুল ব্যবহারের অনুমতি, দিনে 8টি করে খেতে হবে 5 দিন। ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড হয়েছে। মামলার 11 আসামির আরও 8 জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। খালাস পেয়েছে 2 জন। সিনহা সহ পলাতক 4 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মঙ্গলবার সকালে জেল থেকে আদালতে হাজির করা হয় সাবেক ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে। হাজির হয় জামিনে থাকা 6 আসামিও। বেলা 11টার দিকে রায় পড়া শুরু করেন ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। ঋণ জালিয়াতিতে 4 বছর আর অর্থ পাচারে 7 বছর কারাদণ্ড দেয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে। তার অ্যাকাউন্টে অবরুদ্ধ থাকা 78 লাখ টাকা বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত। জনাব সিনহা সাহেবকে তিনি 7 বছর এবং 4 বছর মোট 11 বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো 3 বছর কারো 4 বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এস.কে. সিনহার 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ফার্মার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শামীমের 4 বছর আর মাহবুবুল হক চিশতির 3 বছর এবং আরও 6 আসামির সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে। তবে খালাস পেয়েছেন মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। 182 পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, প্রভাব খাটিয়ে সাবেক প্রধান বিচারপতির জন্য ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছিল। সেই অর্থ পাচারের প্রমাণও মিলেছে। আদালত দুঃখ প্রকাশ করেছেন, উনি বলেছেন, স্যাডেস্ট শব্দটি ইউজ করেছেন, যে দিস ইজ দ্য স্যাডেস্ট একটা অ্যাটেম্পট নেওয়া হয়েছিল, স্যাডেস্ট ওয়ার্ক হয়েছিল, যে ক্রেডিট ফর ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে এই রায় যেভাবে প্রচার করা হয়েছে সেখানে আমাদের বিবেচনায়, যেহেতু আমরা মামলা পরিচালনা করেছি, সেখানে মনে হয়েছে যে আইনের কিছু ব্যত্যয় রয়ে গেছে। 4 বছর ধরে বিদেশে অবস্থানরত এস.কে. সিনহাই বাংলাদেশের প্রথম সাবেক প্রধান বিচারপতি যিনি দুর্নীতিতে দোষী সাব্যস্ত হলেন। মনে করি যে কোনো পদে থেকে বা যে যত বড় ক্ষমতা তৈরি হোক না কেন তাকে সাজা পেতে হবে, এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরে আনার অবশ্যই দরকার। এস.কে. সিনহাকে পলাতক দেখিয়েই দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় 11 জনের বিরুদ্ধে বিচার শুরু হয় গত বছর 13ই আগস্ট। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচার বিভাগের সর্বোচ্চ পদ থেকে দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দুর্নীতির দায়ে কোনো প্রধান বিচারপতির এমন ঘটনার মুখোমুখি হওয়া পৃথিবীতে বিরল। আদালত সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ করে কেউ পার পেতে পারে না। তার বড় উদাহরণ বিচারপতি এস.কে. সিনহা। বিচারপতি এস.কে. সিনহা 2015 সালের 17 জানুয়ারি দেশের 21তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তিনি একমাত্র অমুসলিম ও আদিবাসী প্রধান বিচারপতি। নানা কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। বয়স অনুযায়ী 2018 সালের 31 জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই বিদেশ থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগ পাওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট। এক পর্যায়ে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিচারে অভিযোগ প্রমাণ হওয়ায় এখন পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি বিচারপতি এস.কে. সিনহা। একজন সাবেক প্রধান বিচারপতির মামলা প্রমাণ করতে সক্ষম হওয়াকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির আইনজীবী। প্রধান বিচারপতির আসনে থেকে আর্থিক দুর্নীতির ঘটনা পৃথিবীতে বিরল বলে জানান তিনি। কেউ আইনের ঊর্ধ্বে না হয়ে উনি প্রধান বিচারপতি হোক আর যাই হোক, অপরাধ করলে অপরাধের সাজা তাকে পেতে হবে, আইনের সম্মুখীন হতে হবে
কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না হয়, আমি মনে করি এটাই আজকের রায়ের সবচেয়ে বড় মেসেজ। কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়ে তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রায়ের পর সচিবালয়ে তিনি জানান, অন্যায় করলে বিচার হবেই। গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে, তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। এসকে সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম 1951 সালের 1 ফেব্রুয়ারি। 1974 সালে সিলেট বারে, 1978 সালে হাইকোর্টে এবং 1990 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। 1999 সালের 24 অক্টোবর হাইকোর্টে এবং 2009 সালের 16 জুলাই আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান এসকে সিনহা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে ডিজেল ও সিএনজি চালিত গাড়ির সংখ্যা জানে না নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ। নেই কোনো পরিসংখ্যানও। যাত্রীদের অভিযোগ, সিএনজিতে চলা গাড়িতে ভাড়া দেয়া হচ্ছে ডিজেল চালিত গাড়ির মতোই। বিআরটিএ বলছে, হয়রানি বন্ধে গাড়িতে ডিজেল বা সিএনজি চালিত লেখায় স্টিকার লাগানো হবে। সিএনজি চালিত গাড়িতে ভাড়া না বাড়লেও ঝুলছে বাড়তি ভাড়ার তালিকা। তাই চালক ও সহকারীদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা। কিলোমিটারের হিসাবে নয়, সিএনজিতে চলা এসব গাড়িতে নেই 10 টাকার নিচে কোনো ভাড়া। 60 ফিট রুটের এই লেগুনাটি গ্যাসে চলে, অর্থাৎ সিএনজিতে। তারপরেও বাড়তি ভাড়া দেয় লাগিয়ে দেওয়া হয়েছে চার্ট। যাত্রীরা বলছেন, নজরদারি না থাকলেই এভাবেই সাধারণ মানুষের পকেট কাটা হবে। আমরা লাগাই নাই, হয়তো ড্রাইভার ওই দেখা দিই ওর গাড়ি তো লাগাই দিছে, এমন কিছু হইতে পারে। 18 টাকা ভাড়া, সেখান থেকে হলো 20 টাকা, তারপর হলো 25 টাকা, এখন 30 টাকা। দেখা যাচ্ছে এখন তো ভাড়া অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার জন্য তো ভাড়া সহনীয় না। আর একবার বাড়লে হয়, বারবার কিছুদিন পর পর এরকম বাড়তেছে, এটা তো একটু সমস্যা। যারা সরকারি চাকরি করে তাদের জন্য ঠিক আছে, তাদের বাড়লেও সমস্যা নেই, কমলেও সমস্যা নেই। রাজধানীতে যানবাহনের বড় অংশই সিএনজিতে চললেও ভাড়া দেওয়ার ক্ষেত্রে এসব চেনার উপায় নেই যাত্রীদের। এটা তো বোঝার উপায় নেই সাধারণ যাত্রীদের যে কোন গাড়ি ডিজেলের আর কোন গাড়ি সিএনজি। শহরের 80% গাড়ি চলে আপনার গ্যাসে, ভাড়া কিন্তু বাড়ায় দিচ্ছে 100% গাড়িতে। যাত্রী যদি চায় নাইমা তেলের ট্যাঙ্কি খুলে দেয় দইব, যদি যাত্রী ডাকতে চায় এই যে একসালটা পাড়া দিলে কালা দুমা হইব, বাইরেইব ওটা তেলের। এই যে ডিজেল বুঝবে, এই যে মিটার দেখে বুঝবে এটা ডিজেল। রাজধানী ও সারা দেশে ডিজেলে কিংবা সিএনজি চালিত গাড়ির কোনো হিসাব নেই বিআরটিএর কাছে। তাহলে কিসের ভিত্তিতে বাড়ানো হলো ভাড়া? যেগুলো ছিল এখন দেখা গেছে অনেকগুলোই আবার ডিজেলে ফিরে গেছে। এই জন্যই আসলে তো প্রকৃত সংখ্যা আর হলো আমাদের যে মানে রেজিস্ট্রিকৃত গাড়ি মানে সিএনজি, এইটার একটা পার্থক্য আছে। পরে এইগুলো আর ওই রেকর্ড সংশোধন করা হয় নাই, ডাটাবেজে হয়তো আগেরটাই রয়ে গেছে। প্রত্যেক গাড়ি ডিজেল চালিত বা অমক ইয়ে চালিত এটা একটা স্টিকার লাগানোর ব্যবস্থা এটা করা হচ্ছে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিআরটিএ। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 1 জন ও চট্টগ্রামে 2 জন মারা গেছে। তবে দেশের অন্য 6 বিভাগে 24 ঘন্টায় কেউ মারা যায়নি। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 206 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 17,530টি। এতে শনাক্তের হার শতকরা 1.18%। দেশে করোনা শনাক্ত হয়েছে 15,71,434 জনের। এর মধ্যে মারা গেছে 27,904 জন। একদিনে সুস্থ হয়েছে 356 জন। মোট সুস্থ হয়েছে 15,35,390 জন। করোনা চিকিৎসায় মলনুপিরাভির ক্যাপসুলের জরুরি ব্যবহার ও বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে 50 টাকা। চিকিৎসকের পরামর্শে 18 বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সকালে 4টি ও রাতে 4টি করে 5 দিন এই ক্যাপসুল খেতে হবে। করোনা ভাইরাসের চিকিৎসায় টিকা ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ঔষধ নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড রিসব্যাক বায়োথেরাপিউটিকের উৎপাদিত ম্যালনুপিরাভির ক্যাপসুল ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। দেশটিতে চালানো ট্রায়ালে এই ঔষধ সেবনের সফলতা পাওয়া গেছে। বাংলাদেশেও ম্যালনুপিরাভিরের জরুরি ব্যবহার ও বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে
ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রাথমিকভাবে দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। ইউনাইটেড কিংডমের যে রেগুলেটরি অথরিটি ওনারা গত 4 নভেম্বর ওনারা অ্যাপ্রুভাল দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে আমাদের দেশেও আমরা গতকালকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধটির এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি এবং ওনারা মার্কেটিং অথরাইজেশন পেয়েছেন, ওনারা এটা মার্কেটে নিয়ে এসেছেন এবং আজকে আমরা এসকে ফার্মাসিউটিক্যালসকে আমরা এই এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। তিনি জানান, করোনার নতুন এই ঔষধ উৎপাদনের জন্য আরও 8টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই বাছাইয়ের কাজ চলছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, কোনো ঔষধ টিকার বিকল্প নয়। পার ক্যাপসুল এটি 50 টাকা করে পড়বে পার ক্যাপসুল এবং ডোজ যেটি আপনাদের সকালে 4টা ক্যাপসুল এবং রাতের বেলা 4টি, মোট 8টা ক্যাপসুল খেতে হবে। তাতে করে আমরা 5 দিন ধরে খেতে হবে। তাতে করে আমরা দেখি যদি 5 দিনে একটা ফুল ডোজ কমপ্লিট করতে মোটামুটি 4000 টাকা মতো লাগবে। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 50 ভাগ এবং মার্চের মধ্যে 80 ভাগ মানুষ করোনার টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি জানান, বিভিন্ন উৎস থেকে 28 কোটি ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্রান্স সফরের প্রথম দিনে ব্যস্ততম সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্সের সাথে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় বেলা 1টার দিকে প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে গেলে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকের পর 3টি সমঝোতা চুক্তি সই হয়। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন ও মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ফ্রান্সে পৌঁছলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। এই সময় স্থানীয় প্রশাসনের প্রধান উপস্থিত ছিলেন। এর আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26-এ অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। ই কমার্স খাতের তদারকি ও ভোক্তার সুরক্ষায় গঠন করা কমিটি মন্ত্রিসভার কাছে প্রতিবেদন জমা দেবে বুধবার। সচিবালয়ে মঙ্গলবার এই কথা জানান কমিটির সভাপতি AHM শফিকুজ্জামান। তিনি জানান, আটকে থাকা 214 কোটি টাকার মধ্যে যেগুলোতে মামলা নেই সেই টাকা দ্রুত ফেরত পাবে গ্রাহকরা। ই কমার্স খাতের তদারকি ও গ্রাহকের সুরক্ষায় গত 13 অক্টোবর 15 সদস্যের কমিটি করে দেয় মন্ত্রিসভা। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটিকে প্রতিবেদন দিতে সময় দেয়া হয় 1 মাস। ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সাথে 3 দফায় বৈঠক করে কমিটি। সচিবালয়ে মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত হয় এই খাতের ব্যবসায়ীদের ইউনিক বিজনেস আইডির বিষয়। আগামীকালকে ক্যাবিনেটে এটা রিপোর্ট দেব। সেই রিপোর্টের মধ্যে মূলত যে বিষয়গুলো থাকবে সেটা হলো যে ওরা আমাদের ক্যাবিনেট থেকে যে টিওআর করে দিয়েছে সেইটাই ফোকাস করা হবে। UBID করছি, আপনারা জানেন যে এটা আমরা অলরেডি এটার হার্ড কপি করা হয়েছে, এটা সফট কপি এবং একটা অ্যাপস যেটা ডেভেলপ করে এটা A2I করে দিচ্ছে এবং আজকে A2I আমাদেরকে জানিয়েছে সেটা আমরা খুব শিগগিরই এটা আমরা লঞ্চ করতে পারবো। তিনি জানান, গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা পেতে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আইনি প্রক্রিয়ার সমাধানে মতামত চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। স্ক্রস সার্ভিসের যে টাকাটা আছে আমাদের 214 কোটি টাকা 30শে জুনের পরে সেই টাকাটা ফেরত দেওয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের লেজিসলেটিভ ডিভিশন যে আছে তার কাছে আমরা লিগ্যাল ওপিনিয়ন চেয়েছি। তা আমার যেটা ধারণা যে আমরা একদম নিষ্কণ্টকভাবে কোনো মামলা নেই বা এরকম কিছু টাকা আমরা খুব শীঘ্রই ফেরত দিতে পারবো। যে সিস্টেমে টাকাটা দিয়েছে আপনারা জানেন যে এই টাকাটা তো অনলাইন পেমেন্টে হয় এবং ফেরত যাওয়াটা তাকে অনলাইনেই তাকে ফেরত দেওয়া হবে। কমিটির প্রধান বলেন, অনেক গ্রাহক পণ্য পেয়ে গেছেন, তারা টাকা ফেরত পাবেন না। ইভ্যালি হলো মহামান্য হাইকোর্ট থেকে তাদেরকে আপনার একটা কমিটি করে দিয়েছে। ইভ্যালির বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে ক্রোকারিজের গোডাউন এবং চট্টগ্রামে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, ফলে হতাহতের ঘটনা ঘটেনি। পুরান ঢাকার চকবাজার ইমামগঞ্জের SK টাওয়ারের 3য় তলায় মঙ্গলবার বিকাল 4:30টার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভবনটির বিভিন্ন তলায় প্লাস্টিক পণ্য, খেলনা ও ক্রোকারিজ সামগ্রীর গোডাউন রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ পেরিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। ধোঁয়া দেখি আসর নামাজের পরপরই এখানে যে আগুন লাগছে বাসেই বাকি ফায়ার সার্ভিস তাদের কাজ করতেছে। ধোঁয়া হওয়ার কারণ ছিল যে ওই কার্টন আছে না, কার্টনের ধোঁয়া বেশি হয়, এই জন্য তো মানে ঘরটা বন্ধ ছিল, ধোঁয়া বের হওয়ার জায়গা ছিল না। এই ভবনে একটা সিঁড়ি এবং এটা 1.5 ফিটও চড়া না। আমাদের এখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এখান দিয়ে আগুন বের হচ্ছে, কিন্তু সেখান দিয়ে আমাদের প্রবেশ করতে হচ্ছে, যার জন্য আগুন নেভাতে অনেক বেগ পেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আর ক্ষয়ক্ষতি বা কত তা জানা যায়নি। কোনো দুর্ঘটনা ছাড়াই আগুনটা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষণ সময় লাগবে হয়তো আগুনটা সম্পূর্ণ নিভিয়ে ফেলতে। এখন কাজ চলছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা নাই। কিছু ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা আমরা পরে নির্ধারণ করব। আমাদের কোরোকারে যেখানে আগুন, এইটা তো যে কোনো জায়গায় হইতেই পারে। এইটা আল্লাহর হয়তো কিসমতে ছিল আমাদের এইটা। তবে এইটা আমাদের জন্য আগামী দিনের শিক্ষার জন্য আমরা সতর্ক যাতে থাকতে পারি, এটার ব্যবস্থা নিব আর কি। এদিকে রাত 8:30টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ। নির্মাণ শিল্পের সমস্যা সমাধানে 3 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি BSCI। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি শফিকুল হক তালুকদার। লিখিত বক্তব্যে তিনি জানান, নির্মাণ শিল্পের প্রায় সকল প্রকার দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বাড়ছে, শ্রমিক মজুরিও বেড়েছে অনেক। সরকারি কাজ নির্ধারিত চুক্তিতে করায় নির্মাণ শিল্পের সাথে জড়িতরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রজ্ঞাপন জারি করে চলমান সরকারি কাজের মূল্য সমন্বয়, বাজার দর অনুযায়ী সরকারি দরপত্র হালনাগাদ এবং প্রকল্পের কাজে ব্যবহৃত পানি ও বিদ্যুতের খরচ যোগ করার আহ্বান জানান BSCI নেতারা। দীপ্ত সংবাদে আবার রয়েছে বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। বেলারুশের কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীকে সীমান্তে আটকে দিয়েছে পোল্যান্ড। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে তারকাটার বেড়া ভেঙে তারা প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয়। পোল্যান্ডের অভিযোগ, এসব অভিবাসন প্রত্যাশীকে সীমান্তে ঠেলে দিয়েছে বেলারুশ। একে শত্রুতামূলক কার্যকলাপের সামিল বলে উল্লেখ করেছেন তারা। অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রায় 12,000 সেনা মোতায়েন করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি স্কুলে আগুনে অন্তত 25 শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার বয়স 5 থেকে 6 বছরের মধ্যে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের মারাদিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরটির মেয়র চাইবো আবু বাক্কার। সকালে শ্রেণীকক্ষে পাঠদান শুরুর কিছুক্ষণ পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 3টি শ্রেণীকক্ষ পুড়ে যায়। বিদ্যালয়টি খড়ের তৈরি ছিল। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ জানা যায়নি। স্কুলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য T20 দল ঘোষণা করেছে পাকিস্তান। 18 জনের দলে আছেন এবার T20 বিশ্বকাপের 17 জন। দল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ হাফিজ। তরুণদের সুযোগ দিতে হাফিজের এই সিদ্ধান্ত। তার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দলে ডেকেছে আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদকে। এবছর 54.5 গড়ে 654 রান করা ইফতেখার বিশ্বকাপ দলে ছিলেন না। বাংলাদেশ সফরেও ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। 2 টেস্টের সিরিজের জন্য দল পরে ঘোষণা করবে PCB। আগামী 19, 20 ও 22 নভেম্বর হবে T20 সিরিজের 3 ম্যাচ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান বিচারপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন সিনহা। দুর্নীতির মামলায় 11 বছরের সাজা। ডিজেল ও CNG চালিত গাড়ির সংখ্যা জানা নেই BRT-এর। নতুন ভাড়া আদায় করছে সবাই। করোনা চিকিৎসায় মলনুপিরাভির ক্যাপসুল ব্যবহারের অনুমতি, দিনে 8টি করে খেতে হবে 5 দিন। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।